স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসে। সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। আজ আমরা কথা বলবো ইমিগ্রেশন নিয়ে, গুরুত্ব পাবে অ্যাসাইলামের বিষয়টি। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাটর্নি মীর মিজানুর রহমান। মীর মিজানুর রহমান, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি দর্শক, আপনারাও চাইলে যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন। এছাড়াও টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে আমাদের ফেসবুক পেজে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন, অথবা ইমিগ্রেশন সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনা শুরু করতে চাই। গত কয়েকদিন ধরেই আমরা ইমিগ্রেশন নিয়ে যে আলোচনাগুলো করছি, মিজানুর রহমান, আমাদের আলোচনাতে কিন্তু আসলে বিশেষ করে প্রাধান্য পাচ্ছে অ্যাসাইলাম। কারণ আপনি জানেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন এসেছে, টালমাটাল একটা পরিস্থিতি। তো দুই পক্ষ আসলে নানান রকমের কথাবার্তা বলছে, অনেক রকমের প্রশ্ন আসছে, নানান রকমের কথাও ছড়াচ্ছে। অনেকে বলছে অ্যাসাইলাম কেস বাংলাদেশের যতগুলো আছে সেগুলো হোল্ড হয়ে যাবে, অনেকে বলছে নানান রকমের পরিবর্তন করতে হবে। আসলে এই মুহূর্তের পরিস্থিতিটা কি? না, এ ধরনের কোনো ব্যাপার নেই যেগুলো হোল্ড হয়ে আছে। আর আরেকটা কথা, আমরা প্রচুর যেটা যোগাযোগটা পাচ্ছি যে যারা অ্যাসাইলাম সিক করেছিলেন, যারা বিশেষ করে পলিটিক্যাল অ্যাসাইলাম যেটা করেছিলেন, কারণ অ্যাসাইলাম তো শুধু পলিটিক্যাল না, আরও আরও 4টা গ্রাউন্ড আছে। তো তাদের কি হবে, তাদেরটা কি ডিনাইড হয়ে যাবে কি না? যা, তো শর্ট আনসার, দ্য আনসার ইজ নো। এখানে যে ওই কি যেন বলে আপনার বাংলাদেশের যে বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতিতে নট নেসেসারি যে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ডিনাইড হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে আপনাদের দেখতে হবে যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যখন অ্যাডজুডিকেশনটা হয়, সেটা ইন্টারভিউ পর্যায়ে হতে পারে ইউএসসিআইএস এর, অথবা কোর্টে যখন রিমুভাল প্রসিডিংসে সেখানে হোক, তো কিছু এলিমেন্ট আপনাকে স্যাটিসফাই করতে হবে। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ক্রেডিবিলিটিটা আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে, যে আপনার পজিটিভ ক্রেডিবিলিটি আছে কি না। সেটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন, হ্যাঁ আপনি না, আমি বলছি যারা করেছেন, যারা করেছেন, হ্যাঁ, তো ওনার একটা লিখিত আবেদন দাখিল করেছেন। তার মধ্যে একটা আছে বেসিক যে স্ট্যান্ডার্ড I-589 অ্যাপ্লিকেশন ফর্ম, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় মানুষ এটা দেয়, এবং এটা আশাও করা হয় যে আপনি একটা ডিটেল স্টেটমেন্ট দেবেন, সোয়ার্ন স্টেটমেন্ট, অ্যাফিডেভিট আকারে। এটা পার্ট অফ আপনার অ্যাপ্লিকেশন। যাই হোক, আর ওই যে অ্যাপ্লিকেশনটা আপনি সাইন করলেন, এটা মনে রাখবেন যে কোনো ফেডারেল ফর্ম যে আপনি সাইন করেন, ইটস আন্ডার ওথ। সুতরাং এই যে টোটাল প্যাকেজটা আপনি দিলেন, আর আপনি যে কথা বলবেন ইন্টারভিউতে হোক বা কোর্টে যে টেস্টিফাই করবেন অ্যাজ এ উইটনেস, সেটার যেন মিল থাকে। আর মিল না থাকলে কেন মিল নাই সেটার জন্য একটা ব্যাখ্যা থাকে। তো আর এছাড়াও অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস আপনি সাবমিট করলেন তার সাথেও যেন আপনার কথার একটা সামঞ্জস্য থাকে, মিল থাকে। সেখানে অন্যদের এফিডেভিট থাকতে পারে, অন্যদের বিভিন্ন রকমের মামলার কাগজপত্র থাকতে পারে, সেগুলোর সাথে যেন আপনার কথাবার্তার মিল থাকে, ডেটস এটসেট্রা। আরেকটা জিনিস হচ্ছে আপনার মাস্ট যেটা থাকতে হবে, যদি না থাকে এখনও সময় আছে, আপনার আদার উইটনেসেস, আপনি নিজেই একজন উইটনেস। এছাড়াও আপনি স্কাই ইজ দ্য লিমিট মনে রাখবেন, আরও প্রচুর মানুষজন আপনি এবং এটা জাস্ট সাথে নিয়ে গেলে হবে না। বেশ কিছুদিন আগে আপনি আপনার লয়ারের সাথে আলাপ করবেন যে একটা মিনিমাম 15 দিন আগে, কিন্তু ম্যাক্সিমাম টাইম 1 মাস আগে তাদের নাম ধাম দিতে হয়, তাদের একটা অ্যাফিডেভিট দিতে হয়, তাদের পরিচয় দিতে হয়। এবং তারা যদি এরকমের অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ড বা সিটিজেনশিপ এরকম পেয়ে থাকেন, তাহলে একটা ওয়েভারেরও একটা ব্যাপার আছে, যে ওনার ফাইলটা দেখতে গেলে ইউএসএ গভর্নমেন্টকে ওটার প্রাইভেসি ওয়েভার লাগে, এগুলো আগে থেকে দিতে হয়। তো ওনাদের যেই লিখিত আকারে যে সমস্ত কথাবার্তা ওনারা দিলেন, প্লাস ওনারা যে বক্তব্যটা টেস্টিফাই করবেন, ওগুলোর সাথেও যেন এগুলা মিল থাকে। তো সব মিলিয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্রেডিবিলিটি, আপনাকে বিশ্বাস করা যায় কিনা। এবং এই বিশ্বাসের মধ্যে আমি যেগুলো বললাম এগুলো ছাড়াও
আরও বড় একটা ব্যাপার হচ্ছে আপনার ডিমিনার, বডি ল্যাঙ্গুয়েজ এবং প্রম্পটনেস। আপনি কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন একটা উত্তর দিতে, সেটাও আমি দেখেছি। ডিনায়াল যে সমস্ত আপনার সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে আসে আপিলের জন্য, সেখানে দেখেছি ইভেন বলেছে সে এতক্ষণ পর্যন্ত দেরি করেছে উত্তর দিতে, সেই জিনিসটা পর্যন্ত কাউন্ট করা হয়। তো এই যে জিনিসগুলো বললাম, এটা হলে আপনার ভয়ের তেমন কোনো কারণ না। এখন কথা হচ্ছে এটার পরে থাকে যেটা, সেটা হচ্ছে কি বার্ডেন অফ প্রুফ। আপনি অ্যাসাইলাম সিক করলেন, আপনার ধরেন সে সবই ঠিক হলো, আপনার ক্রেডিবিলিটি আছে, ভালো কথা, সো হোয়াট? আপনার জাস্ট বিকজ আপনি অমুক পার্টি করতেন, তার ফলেই আপনি, এবং ওইটা বিরোধী দলের ছিল, তার ফলেই আপনি অ্যাসাইলাম পাবেন এমন কোনো কথা নাই। আপনার ক্ষতিটা কি হলো ওইটা আপনার দেখতে হবে, এবং সেই ক্ষতিটা যেই জন্য অ্যাসাইলাম লটা করা হয়েছে, এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। আমি এরকম অনেকের দেখি তারা অলরেডি ফাইল করেছে, তারা ভেবেছে যে এই জন্য লয়ারের দরকার নেই, এবং যেটা খুবই ভালো কথা। হ্যাঁ, পরে গিয়ে আমরা উকিল টুকিল নেবো, এগুলো কথা, জাস্ট অ্যাজ এ আমরা এসকর্ট সার্ভিস মানে সাথে নিয়ে যাবে। দ্য আনসার ইজ নো। কিন্তু যাই হোক, নিজের পাগলও বুঝবে, আপনি বুঝবেন কিনা সেটা আপনি বুঝবেন, সেটা গেল কথা। কথাটা হচ্ছে এই যে যে ডেপথটা, আপনার যে অত্যাচারের যেই গভীরতাটা, সেটা কতটুক, এটা আপনার একটু খেয়াল করা উচিত। হ্যাঁ, অ্যাসাইলাম নোটিস সেই 20 বছর ধরে জেলে ছিল, বেরিয়েছে, বউকে চিনতে পারে না, বাচ্চাদেরকে চিনতে পারে না, মানে এত অত্যাচার, এত ধরনের বিভিন্নভাবে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন। আর আপনি কি দেখালেন? একদিন একটা চর খেলেন, একদিন অমুক দল দাওয়া করলো, হ্যাঁ, আপনি বাস অ্যাসাইলাম পেয়ে যাবেন। খালি তালে থাকেন যে কোন জাজ মানে ভিক্ষা নাকি দেয় কিনা, গভর্নমেন্ট লয়ার কেমন, এইগুলা তাদের কাজই হচ্ছে আপনাকে ডিনাই করা। আপনাকে কায়দা নিতে হবে না। যে বিভিন্ন নাটক ফটকে দেখেন না, আমি অমুক, আমার নাম বাদশা, আমি চায়া লই না, আমি কায়দা লই, এইভাবে করে আপনার অ্যাটিটিউডটা থাকতে হবে। ওরা দিবেই কেন, আপনি নিতেও হবে। যাক, এটা একটু বেশি করে ফেললো, নাটক গেল। তো যেটা বলছিলাম, আপনাকে এটার গভীরতাটা, এবং এখনও সময় আছে, আপনি ইচ্ছা করলে এটাকে বাড়াতে পারেন। হ্যাঁ, আপনি একবার অ্যারেস্ট হয়েছিলেন, আগে লিখলেন, এখন হঠাৎ করে 3 বার অ্যারেস্ট বলবেন, ওইটা হবে না। কিন্তু আপনি যদি একটা রাতও ইসে থাকেন, এই যে হুমায়ুন আমাদের কোন একটা উপন্যাস ছিল না, একটা চিলেকোঠায় থাকে লোক, নিচে বিয়ে হয়ে যাচ্ছে, তার প্রতি তার ভালোবাসা ছিল, এই সেই গেল, ওইটা যে একটা উপন্যাস লিখে বলে, এক রাতের ঘটনা, হলুদ আর বিয়ে সব মিলে। আপনি এরকম এক রাতও যদি জেলে থাকেন, ইটস এনাফ টু রাইট এ বুক। এত বড় কথা, আপনার নিজের নিজ ভূমে, নিজের দেশের লোক দিয়ে আপনি অত্যাচারিত হয়েছেন, জাস্ট বিকজ আপনি একটা বিশেষ আদর্শ লালন করেন। হ্যাঁ, এটা নিয়ে আপনি একটা বই লিখতে পারেন। তো সুতরাং, এবং কিছু জিনিস আছে, আপনাকে ধরেন প্রশ্ন করলো আপনার নাম কি, আপনি সেখানে ইভেন আপনার বাবার নাম বলতে পারেন না। কিন্তু যখন আপনি এই যে অত্যাচারের বর্ণনা দিবেন, আপনি ওইখানে অ্যাজ ইফ আপনি একটা বই লিখতেছেন। লেট ইট কন্টিনিউ, আপনার তাড়াহুড়া করার কিচ্ছু নাই। দরকার হলে আরেক দিন শুনবে, মানে জাজ বা ইন্টারভিউয়ার যারা আছেন তাদেরকে শুনতে হবে। দরকার হলে আবার সময় শেষ হয়ে যায়, আরেক দিন হিয়ারিং হবে, আপনি তাড়াহুড়া করবেন না। এইভাবে করে আপনারা যদি এরকম সুন্দর গুছিয়ে আপনার কেসটা দাখিল করতে পারেন, প্রথম কথা হচ্ছে আমি কোনো ভয় দেখি না। আরেকটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অ্যাসাইলামটা একটা হচ্ছে ফর পাস পারসিকিউশন, অতীতে আপনি পিটানি খাইছেন, জেলে ছিলেন ইত্যাদি, এগুলো একটা কথা। আরেকটা হচ্ছে এটার পরে গভর্নমেন্ট রিপার্টাল মানে করতে পারে, যে বলতে পারে এখন তো আর সমস্যা নাই, যেটা নিয়ে আপনি কথা বলছেন, কিন্তু আপনার আবার রিপার্টালও আছেন। যদি এরকমের আপনি সত্যি সত্যি অত্যাচারের সম্মুখীন হয়ে থাকেন, তাহলেও ওই যদিও গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এখন লিগালি আপনি তারপরে অ্যাসাইলাম পেতে পারেন। আরেকটা কথা, সেটা হচ্ছে লাস্ট কথা, ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ফিউচার পারসিকিউশন। যে একটা তো হচ্ছে অতীতের কোনো কারণে আপনি পেলেন, আরেকটা হচ্ছে এখানে আসার পরে আপনি এমন কিছু করেছেন যার ফলে দেশে গেলে আপনার ভয় আছে। সেটা কেমন? ধরেন এখানে আপনি আসছেন, আমি দেখি 2016 সালের পর্যন্ত অ্যাপ্লিকেশন পড়ে আছে, এখন পর্যন্ত ইন্টারভিউ হয় নাই, সু করতে হয় গভর্নমেন্টকে, তারপরে ডেট আসে। তো এই যে এতটা সময় আপনি এখানে থাকলেন, এর মধ্যে অনেক কিছু ঘটতে পারে, যার ফলে আপনি এখানে আসলেন, আপনি একবার ওই যে ওখানের যেই স্টেটমেন্ট লিখে রাখছেন, ওইটারও অনেকেরই জানেই না যে কী লিখছে গেল। ওইটার পরেও আপনি যদি সৎ মানে পলিটিক্যাল কর্মী হন, আপনি কি এখানে বসেছিলেন?
বা বসে থাকার কথা আপনি আপনি লেখালেখি করতে পারতেন, এইখানে বিভিন্ন ডেমনস্ট্রেশনে যেতে পারতেন, ওগুলো কোথায়? ওগুলো করেন, এগুলার কারণে আবার দেশে খবর যায়, সেখান থেকে আপনি ওই অনেক সময় অনেক আরও মামলা টামলা হয়, ওগুলা কোথায়? আপনি হয়তো আগের মামলা ছিল না, কিন্তু বাংলাদেশে তো ইভেন মানে আপনি জেলে ছিলেন, আপনি মৃত ব্যক্তি হাসপাতালে আপনার নামে কেস হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে এক পত্রিকার সম্পাদক মালিক মনিরুল ইসলাম, তার বাসায় গেছে তাকে অ্যারেস্ট করতে, ওই লোক মারা গেছে। তো এইরকমের অবস্থা হয়েছে। সুতরাং এটা কোনো অবাক হব না আমি যদি এর মধ্যে আপনি যে কার্যকলাপ করেছেন তার কারণে আপনার আরও 2টা মামলা পড়ে গেছে। আপনার বলতে হবে না সেটা তখন পড়েছে, এখন নতুন হতে পারে। আচ্ছা, আরও বিভিন্ন কিছু আছে। আপনার একটা গ্রাউন্ড হচ্ছে পলিটিক্যাল, এছাড়াও আরও বিভিন্ন কিছু থাকতে পারে। আপনার যারা লয়ার, আপনার যারা বা মুরব্বী মানুষের যারা হেল্প করেছেন তাদের সাথে আপনি বসেন, দেখবেন। হ্যাঁ, আর একটু 10 সেকেন্ড। হ্যাঁ, এটার কারণে আপনি নতুন কোনো গ্রাউন্ডেও আপনি অ্যাসাইলামটা আপনাকে এই আপডেট করতে পারেন। হ্যাঁ, সেখানে মেম্বারশিপের পার্টিকুলার সোশ্যাল গ্রুপ আছে। আপনি এখানে আসার পরে হয়তো দেখলেন যে আমি মারামারি মানে মিছিল টিচলে যাবো না, আমি লেখালেখি করি। আপনি দুর্নীতির বিরুদ্ধে লিখেছেন বা বিভিন্ন রকম বিভিন্ন রিসার্চের ভিত্তিতে বিভিন্ন কিছু, এতে করে একটা গ্রুপ খেপে গেল কি আরও অনেক কিছু আছে। হ্যাঁ, আপনি মেম্বারশিপ ইন এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ হয়ে ধরেন আপনি মহিলাদের উন্নয়নের জন্য এখানে দেশে কোনো কাজ করতেছেন, ধর্মান্ধ লোকরা খেপে গেল, আপনার নামে যে একটা মামলা দিয়ে দিল যাতে করে ভয় আপনি দেশে না যেতে পারেন। কি আপনি এখানে আছেন, আপনার কারণে আপনার বাচ্চাকে স্কুল থেকে ধরে নিয়ে যাচ্ছে, আপনার বেগম সাহেবকে আপনার তো অসম্মান করেছে। এইভাবে করে বিভিন্নভাবে ইচ্ছা করলে যদি এরকমের যদি ঘটনা ঘটে থাকে, আমি কিন্তু আই ক্যান নট পুট ওয়ার্ডস ইন ইওর মাউথ, এরকম যদি থাকে আপনার এই অ্যাসাইলাম কেস নিয়ে আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে দর্শক রয়েছেন, আমরা একটু দর্শকের প্রশ্নগুলো নিয়ে আসতে চাই। টেলিফোনে একজন দর্শক রয়েছেন, দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম লুৎফুন। আমি একটা ইমিগ্রেশন সম্পর্কে প্রশ্ন করতে চাই। অবশ্যই। হ্যাঁ, ওই যে সব লয়ারদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে এস্টাবলিশায় কেউ আমেরিকা যদি আসে বিয়ে করতে পারবে কিনা। তো লয়াররা বলছে সবাই যে বিয়ে করতে পারবে, তবে ওরা যদি ওই ভিসা নিয়ে আমেরিকা ইন করে তখন ওরা কি পরদিনই গিয়ে বা সবাই বলে যে সিটি হলে গিয়ে করতে হবে। হ্যালো, জি দর্শক আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো দর্শক আপনার প্রশ্নটা কি? আপনি আমার প্রশ্নটা হলো এস্তা ভিসা নিয়ে কেউ যদি আমেরিকায় আসে বিয়ে করতে পারে, এইটা লয়াররা সবাই বলছে, কিন্তু আমার প্রশ্ন হইলো ওরা যদি আসে তা আসার পর দিনই কি সে গিয়ে বিয়ে করতে পারে? যেমন সিটি হলে যে সবাই বলে বিয়ে করতে পারে, তো সিটি হলে গিয়ে কি পরদিনই সরাসরি যেতে পারে নাকি আরো কেউ একদিন ওয়েট করে যেতে হবে? আর করার পরে ওরা কি মানে থাকতে পারবে না চলে গেলেও আবার আসতে পারবে? আবার কদিন পরে তারা আবার অ্যাপ্লিকেশন গুলা করবে? প্রশ্নটা হলো এস্তা ভিসা নিয়ে যদি কেউ আমেরিকায় আসে সে কি সিটি হলে যদি যায় বিয়ে করতে হয় তারা কি সে পরদিনই গিয়ে বিয়ে করতে পারবে? আমরা বুঝতে পারছি আপনার প্রশ্নটাই। মিজানুর রহমান, আপনি আপনার নিজের কথা হয়তো না, বাট আপনি ধরে নিলাম যে আপনি বিয়ে করতে চাচ্ছেন, আপনি বিয়ে করবেন কিনা সেই সিদ্ধান্ত আপনি উকিল মুক্তারের কাছে জিজ্ঞেস করবেন না। এটা আপনার একান্তই পার্সোনাল একটা ব্যাপার। আপনি যার সাথে সম্পর্ক হবে শ্রদ্ধার ভিত্তিতে, ভালোবাসার ভিত্তিতে বিয়ে করবেন, আপনি বিয়ে করবেন, কাগজপত্র হোক বা না হোক। আচ্ছা, হ্যাভিং সেড দ্যাট, আপনি যদি আসার পর দিনই বিয়ে করেন তার মানে আপনার আসার মানে বিয়ের বেশ কিছুদিন আগে থেকে তার সাথে একটা পরিচয় আছে, সম্পর্ক আছে। তো এই যে ব্যাপারটা কেন মনে করা হয় যে যে কোনোভাবে আপনি আসার কিছুদিন পরে যে বিয়ে বা তার ভিত্তিতে অ্যাপ্লিকেশন করার যে ব্যাপারটা আসে, এটা এই কারণে আসে না যে একটা ফ্রডুলেন্ট ইন্টেন্টের একটা ব্যাপার থাকতে পারে। আপনি ধরেন ভিজিট করতে আসছেন, আপনি মানে ওইভাবে করে আসলেন, আপনি বললেন যে আমি ভিজিট করতে যাব, হ্যাঁ, তো আপনি এখানে তাজমহল দেখবেন, ইত্যাদি দেখবেন, এগুলো দেখবেন, টাইম স্কোয়ার দেখবেন, ওমা সেই পরের দিন আপনি
তো হুট করে যে আপনি বিয়ে করবেন, হয় লাভ এট ফার্স্ট সাইট ইত্যাদি ইত্যাদি এগুলো থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে নর্মালি ধরে নেওয়া হয় তার মানে আপনি আগে থেকে আপনার ইন্টেন্টটা ইমিগ্রেন্ট ইন্টেন্ট ছিল। হ্যাঁ, তো যে এবং মানে ইমপ্লয়েড কথা হচ্ছে যে উনি একজন সিটিজেন বোধহয় আর কি। তো এই যে ব্যাপারটা, এর কারণে একটা ইমিগ্রেন্ট ইন্টেন্ট, আর আপনি বলে এসছেন আপনার একটা নন ইমিগ্রেন্ট, আপনি এখানে টেম্পোরারিলি বেরিয়ে টেরিয়ে আপনি চলে যাবেন। তো এই যে ব্যাপারটা, সুতরাং এইখানে একটা সংঘর্ষের ব্যাপার আছে। সুতরাং সেখান থেকে তারা যদি এ ব্যাপারে প্রশ্নটা তোলে যে আপনি আসলেন ভিজিট ভিসায়, এসেই কীভাবে পরের দিন আপনি বিয়েটা করলেন, তো সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। এছাড়া হ্যাঁ আর কোনো সমস্যা আমি দেখি না। কিন্তু কথা হচ্ছে, সুতরাং এটার ভিত্তিতে, এটা যে বিয়েটা বা তার ভিত্তিতে যে অ্যাপ্লিকেশন করাটা, এটা একটু সময় নিয়ে করা উচিত। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় দর্শক আপনি স্পষ্ট হয়েছেন আপনার প্রশ্নের উত্তরে। আমরা আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কানাডিকা থেকে বলতেছি, মোহাম্মদ সোহেল। আমার একটা ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্নের, আমি যখন আমেরিকা আসছি কত সালে, দর্শক টেলিভিশনের সাউন্ড কমিয়ে প্রশ্নটি করবেন। 2024 সালে আমি, আমার বন্ধু আসছে আরে রাসেল মাহমুদ। এখন যে ইমিগ্রেশন যে শুনতেছি, ইমিগ্রেশনে শুনতেছি যে এখন যারা অ্যাসাইলাম আছে বলে কাগজপত্র হইতো না, এটা কি কতদূর সত্য এটা জানার জন্য আপু। দর্শক আমরা বুঝতে পারিনি, মির্জা আপনি কি বুঝতে পেরেছেন? মানে আমি বোঝার চেষ্টা করছি যে উনি রিসেন্টলি এসেছেন 2024 সালে যারা আমেরিকা ঢুকছে অ্যাসাইলাম ঠিক করতেছে, এখন কি তারা কি কোনো গ্রিন কার্ডের কোনো আওতা কি কোর্টে কি মামলা কি এটা লবে? কে বলতেছে এটা লইতো না, কারো কাগজপত্র গ্রহণ করতো না, অ্যাসাইলাম এখন বলে দিনে করতেছে। জি, আমরা বুঝতে পেরেছি যে বিষয়টা আমি আপনাকে বলছি। যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলাপটা শুরু করেছি, ওই যে বক্তব্যটা, ওই বক্তব্যের মধ্যেই আপনার প্রশ্নের উত্তরটা আছে। যে একটা ভয় কাজ করছে যারা নতুন এসছেন দেশে, যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, সুতরাং আপনাদের অ্যাসাইলাম ক্লেমগুলার কি হবে, এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, আমি এটা আপনি যদি কাইন্ডলি একটু রিওয়াইন্ড করে দেখেন, দেখবেন যে এই ব্যাপারে বিশদ আমরা আলাপ করেছি। না, সংক্ষেপ উত্তর হচ্ছে কোনো সমস্যা নাই। আপনার যদি দেশে ভয় থেকে থাকে যেতে, বা দেশে যদি আপনি অত্যাচারিত হয়ে থাকেন বিভিন্ন কারণে, হ্যাঁ, এটা যদি শুধু পলিটিক্যাল হতে হবে তা না, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন, এখনও কোনো সমস্যা নেই। জি, আমার মনে হয় দর্শক স্পষ্ট হয়েছেন নিজের প্রশ্নের উত্তরে। আমরা সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিতে চাই। আজাদ নামে একজন আছেন আমাদের সঙ্গে, তিনি বাংলাদেশ থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন। তিনি বলছেন, আমার মেয়ের বয়স যখন 22 বছর 11 মাস, তখন DS-260 ফর্ম আসে এবং ফর্ম পূরণ করে সকল ফি পরিশোধ করে জমা দেওয়ার সময় তার মেয়ের বয়স হয়েছিল 23 বছর 4 মাস। ইন্টারভিউ যদি আরও 1 বছর পরে হয়, সেই ক্ষেত্রে বয়স কত ধরা হবে এবং ইন্টারভিউতে ডাকা হবে কিনা? এটা ওদের ক্যালকুলেশনের ব্যাপার। এই মুহূর্তে আমি আদার থিংস না জেনে উট করে আমি বলে দিতে পারবো না যে ওনার ইন্টারভিউটা, ওনার তার মানে যখন ওনার এটা ম্যাচিউর করেছে, কারেন্ট হয়েছে, তখনও ওনার নামে কাগজপত্র এসছে, ইনভয়েস নাম্বার, কেস নাম্বার হয়েছে, মিনিং তারা ফিল করেছে যে উনি মানে ওই যে বাচ্চা মেয়েটা তার মানে এখনও যোগ্যতা আছে এই কনসুলার প্রসেসের মাধ্যমে ওনার গ্রিন কার্ড পাওয়া। তো এখনও যেহেতু ওরা অ্যাকসেপ্ট করছে, কাগজপত্র নিচ্ছে, এবং ওই DS-260 তার মানে তার আগে 325 টাকা 120 টাকা এগুলো নিয়েছে। হ্যাঁ, সুতরাং ধরে নেওয়া হয় তারা এইটা ডিটারমাইন করেছে যে উনি এলিজিবল। তো সুতরাং আমি মনে করি কোনো কথাবার্তার দরকার নেই, ওনার নামে সমস্ত প্রসেস শেষ করেন, করে তারপরে ইন্টারভিউতে দেখা যাক। হ্যাঁ, আছে দু একটা কেস আছে, যখন ইন্টারভিউতে গেল তখন দেখা যায় তারা বলতেছে যে হবে না, কিন্তু সেটা হচ্ছে তাদের ডিলের ব্যাপার। আপনি যেহেতু প্রথমে এই যে কারেন্ট হয়েছে, এখন কাগজপত্র শুরু করলেন, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট শি উড বি eligible to get the visa, immigrant visa. জি,
আচ্ছা, একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটি হচ্ছে এই যে বলা হচ্ছে যে পরিস্থিতি পরিবর্তন হলেও অ্যাসাইলাম কেসের পরিবর্তন নাও হতে পারে, অর্থাৎ একজন হয়তো অ্যাসাইলাম সিক করেছেন, তিনি হয়তো বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অ্যাসাইলাম সিক করেছেন, আওয়ামী লীগ সরকার পরিবর্তন হয়েছে, আমরা ধরে নিচ্ছি যে তার পরিস্থিতি এখন বাংলাদেশে উন্নত হয়েছে, অর্থাৎ তার কোনো হুমকি নেই, তিনি বাংলাদেশে এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে নিরাপদ, কিংবা বাংলাদেশে ফেরত না যাবার মতো কোনো কারণ অবশিষ্ট নেই। কিন্তু একজন মানুষ যখন এই দেশে আছেন, 3-4 বছর ধরে তিনি আছেন, তিনি অ্যাসাইলাম সিক করেছেন, তিনি হয়তো বা চাকরি ছেড়ে দিয়ে এসেছেন, ব্যবসা ছেড়ে দিয়ে এসেছেন, তিনি আমেরিকা থেকে আমেরিকান লাইফস্টাইলে তিনি অভ্যস্ত হয়ে গেছেন, এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে কি? এগুলো অ্যাবসলিউটলি কোনো কনসিডারেশন না। আচ্ছা, যে উনি চাকরি ছেড়ে দিয়ে এসছেন, এখানে ইউজ টু হয়ে গেছেন, এটা অ্যাসাইলাম কেসের সাথে এটা এই জিনিসগুলো কনসিডার করা হবে না। আচ্ছা, হ্যাঁ, যেটা হচ্ছে কথা, যদিও অন্য একটা পার্টি মানে ওই যেই পার্টির বিরুদ্ধে কথা তারা পাওয়ারে নাই হয়তো, কিন্তু কথা হচ্ছে স্টিল ওনার যদি পাস্ট পারসিকিউশন থাকে, উনি যদি অত্যাচারিত হয়ে থাকে, স্টিল আন্ডার অ্যাসাইলাম ল, নট জাস্ট ডিসক্রিশনারি পয়েন্ট অফ ভিউ থেকে, হ্যাঁ, উনি অ্যাসাইলাম পেতে পারেন। ওনার পূর্বে কি ঘটেছিল সেই জিনিসটা দেখা হবে। হ্যাঁ, একটা পোর্শন হচ্ছে এখানে যে গভর্নমেন্ট তো চেঞ্জ হয়েছে, কিন্তু গভর্নমেন্ট কি চেঞ্জ হয়েছে, কোন পার্টি এসছে, ওনার পার্টি চলে এসছে কি না, না এখনও সেই ভয়টা রয়ে গেছে বা ওই এলিমেন্টসগুলো রয়ে গেছে, এখানে হচ্ছে ক্রিয়েটিভিটির ব্যাপার। হ্যাঁ, তো ওনার প্রত্যেকেরই এখানে ধরেন লয়ার আছে যারা বিশেষ করে কোর্টে আছেন, তাদের সাথে আলাপ করা উচিত কীভাবে এটাকে ক্রিয়েটিভভাবে এই জিনিসটাকে দেখা হবে, এই হলো কথাটা। ইভেন যারা এখন উল্টো মানে জাস্ট বিকজ মানে যারা অত্যাচারিত হয়েছিল তাদের ছাড়াও আরও অন্যান্য গ্রুপ যারা অত্যাচারিত হচ্ছে ফর ভেরিয়াস ওপিনিয়ন, তারাও অ্যাপ্লাই করতে পারে। মোট কথা হচ্ছে আপনাদের উচিত হবে যে এক শর্ট আনসার হচ্ছে ওনাদের সমস্যা নাই, কিন্তু নট বিকজ উনি এখানে ইউজ টু হয়ে গেছেন এই জীবনে, এটা কোনো মানে কনসিডারেশনের না। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা চলবে, একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক, টিভিএন অ্যানালাইসিসে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসে, সাথে আছি তাহিয়া রুবাইয়াত অপলা। বিরতির পর আমরা আবারও আলোচনা শুরু করতে চাই। অ্যাসাইলাম নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এছাড়াও ইমিগ্রেশন সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে, টেলিভিশনের স্ক্রিনে টেলিফোন নাম্বার দেখতে পাচ্ছেন, সেখানে ফোন করতে পারেন, অথবা টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন, মতামত জানাতে পারেন আপনার পছন্দ মতো, অথবা যে কোনো প্রশ্ন করতে পারেন, আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আলোচনা শুরু করব। মীর মিজানুর রহমান, কেউ আমেরিকায় আসার পরে অ্যাসাইলাম করলেন, অ্যাসাইলাম কেস চলমান থাকা অবস্থায় দেখা গেল যে অন্য কোনোভাবে তার স্ট্যাটাস, ইমিগ্রেশন স্ট্যাটাস চেঞ্জ হলো, তিনি কোনো জায়গায় কাজে জয়েন করতে পারে, অথবা দেখা যেতে পারে ওয়ার্ক স্পন্সর যেটাকে আমরা বলি, অথবা তিনি বিয়ে করতে পারেন, কিংবা অন্য কোনোভাবে তার ইমিগ্রেশন স্ট্যাটাস চেঞ্জ হলো, সেই ক্ষেত্রে অ্যাসাইলামের কি হবে? আচ্ছা, ওই স্ট্যাটাস চেঞ্জ হলো ওটা না বলেও মানে কথাটা ঠিক হবে না, বলাটা হবে কি না সেটা হচ্ছে কথাটা। আচ্ছা, তো যাও, আপনি যখন এই দেশে আসলেন, একটা তো হচ্ছে অনেকেই জীবনের ভয়ে মানে স্বাধীনতা খর্বহর ভয়ে বা অত্যাচারিত হয়ে যে কোনোভাবে জীবন বাঁচানোর জন্য বিভিন্নভাবে এই দেশে আসেন, সবাই ভিজিট ভিসায় আসেন না। হ্যাঁ, তারা বিভিন্নভাবে ওই অন্য কোনোভাবে সে বর্ডার দিয়ে পার হন, তারা অলরেডি কোর্টে আছেন, গেল মানে প্রথম থেকেই তারা মানে আনডকুমেন্টেড, মানে ইলিগাল, সোজা কথা। আচ্ছা, যারা ভিজিট ভিসায় আসলেন তারা অ্যাপ্লাই করলেন, তারা প্রথমে 6 মাসের এখানে থাকার একটা পারমিশন পান, অনেকে 2 মাস পায়, মোটামুটি 6 মাসের বেশি না। তারপরে এটা এক্সটেন্ড করা যায় কি না, অ্যাপ্লিকেশন করলে ওরা রাজি হবে কিনা সেটা পরের ব্যাপার। যখন আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে দিলেন, হ্যাঁ, 6 মাস পার হয়ে গেল, তখন কিন্তু আপনার স্ট্যাটাসটা চলে গেল, তখন আপনিও ইললিগাল হয়ে গেলেন। জাস্ট বিকজ আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, ওটা দিয়ে কোনো স্ট্যাটাস থাকে না, গেল। এখন আপনি যদি আদারওয়াইজ কোনোভাবে স্ট্যাটাস না রাখেন, যেমন আপনি F1 স্ট্যাটাস করে, আমি জানি না কতদিন পর্যন্ত আপনি রাখতে পারবেন, বা H1 এইভাবে করে, যেটা প্র্যাকটিক্যাল না আর কি, H1 ওই এটা টাইমিংয়ের ব্যাপার আছে, গেল। এভাবে যদি না রাখতে পারেন, বা অন্য আরও ইয়ে আছে, যেমন E2 ভিসা দিয়ে আপনি 2 বছর অন্তর রিনিউ করে ইনভেস্টর হিসেবে থাকতে পারেন, গেল।
যদি ওরকম কিছু না থাকে তাহলে আপনাকে কোনো এমপ্লয়ার স্পন্সর করলো আর ওটা দিয়ে আপনি গ্রিন কার্ড করবেন এই আন্ডার দিস সার্কামস্টেন্সেস, দ্য আনসার ইজ নো। আচ্ছা, এটা অনেকে করে গিয়ে প্রথমে ধরেন এটার কয়েকটা ধাপ আছে, লেবার সার্টিফিকেশন, ইমিগ্রেন্ট পিটিশন, এগুলো হয়তো সবই হলো, কঠিন কঠিন কঠিন, তারপরেও হলো। কিন্তু পরে যখন ফাইনালি আপনি গ্রিন কার্ড করতে যাবেন তখন যেই লাস্ট স্টেপটা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সেই সময় ইউ আর সাপোজ টু মেনটেইন এ ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাস বাই দ্যাট টাইম। ওইটা আপনার যদি না থাকে, যেটারই সম্ভাবনা বেশি, যদি আপনি আদারওয়াইজ কিছু না করেন, শুধুমাত্র অ্যাসাইলাম করে ওটা যেহেতু থাকে না, ফলে ওটা দিয়ে আপনি কিছু করতে পারেন না। হ্যাঁ, ইভেন যদি আপনি বিয়ে করেন এবং আপনার স্পাউস যদি গ্রিন কার্ড হোল্ডার হয় তাহলেও পারেন না। একমাত্র যদি কেউ সিটিজেন হন আর আপনি লিগ্যাল ভিসা নিয়ে এসেছিলেন, তাহলে একটা চান্স থাকে, হ্যাঁ, আপনার ওই অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস স্টিল করার, যে ওই যে আপনি আনলফুল হয়ে গেছেন ওই বারটা ওয়েভ করার একটা চান্স থাকে। কিন্তু এর না হলে যদি আপনি বর্ডার ক্রস করে এইভাবে আসেন ইলিগেলি, ইডাব্লিউআই বলে, ওইভাবে করে আসছেন, তাহলে আপনি এখানে বসে গ্রিন কার্ড করতে পারবেন না। আপনি বিয়ে করতে পারেন, সিটিজেন, ডাজন্ট ম্যাটার, আপনাকে বাইরে যেতে, এবং তখন বাইরে গেলে আপনি যদি 1 বছর বেশি এখানে ইলিগাল থাকেন তাইলে আপনি 10 বছরের জন্য ঢুকতে পারবেন না। তখন এখানে যাওয়ার আগে এখন একটা সিস্টেম হচ্ছে I-601A, এই একটা ওয়েভার আছে, 61A ওয়েভার, আনলফুল প্রেজেন্সের জন্য। কিন্তু আবার যদি আপনার কোনো ফ্রড চার্জ থাকে, নাম টাম বদলিয়েছেন, ডেট অফ বার্থ বদলিয়েছেন ইত্যাদি এরকম কিছু থাকে, তাহলে আপনি ওইটাও আপনার অ্যাপ্রুভ হবে না, 61A, এবং এটার কোনো আপিল টাপিল নাই। তো এই যে ব্যাপারটা, সুতরাং এই যে বললেন যদি অ্যাসাইলাম করার কারণে অন্য কোনোভাবে স্ট্যাটাস চেঞ্জ হয়, ওটা পারেন কি না, একেবারেই লিমিটেড। একমাত্র যদি আপনি বিয়ে করেন, আপনি প্রথমে হচ্ছে আপনার এটা আসতে হবে লিগালি, ধরেন B2 ভিসা এসছেন, ভিসা, পোর্ট অফ এন্ট্রি, ইন্সপেক্টেড অ্যান্ড দেন অ্যাডমিটেড। আরেকটা গ্রুপ আছে, আপনি আসলেন, আপনার কাগজপত্র নাই, ধরা পড়লেন, আপনাকে ভিতরে আনলো, রিমুভাল প্রসিডিংসে দিল, কিন্তু দেখবেন আপনার যে নোটিস টু অ্যাপিয়ার, ওখানে সবচেয়ে উপরে একটা আছে অ্যারাইভিং এলিয়েন, ওটা যদি আপনি হন তাহলে আবার আপনি পারেন কিন্তু সেটাও আপনার ওই যে একমাত্র যদি আপনার বিয়েটা যদি হয় সিটিজেনের সাথে, আচ্ছা, এইগুলো একটা, অন্যভাবে না গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্সক্লুশন প্রসিডিং, আগে ছিল, এটা বহু আগের কাহিনী, এটা আজকে নাই বললাম। আর মোট কথা হচ্ছে যে এই ধরনের এক্সেপশন ছাড়া আপনি জাস্ট বিকজ আপনি অ্যাসাইলাম সিক করেছেন, হ্যাঁ, ওটা দিয়ে, বা ইভেন আপনার একটা ওয়ার্ক পারমিট আছে, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, কার্ড আছে, আপনি ভাবলেন যে এইগুলো অনেক কিছু, দ্য আনসার ইজ আপনি যেটা বললেন F1 স্টুডেন্টদের ক্ষেত্রে আপনি যদি মেইনটেইন করতে পারেন, যদি করা হয় তাহলে আপনি পারবেন। সেই ক্ষেত্রে তিনি যদি গ্রিন কার্ড পেয়ে যান কিংবা যদি অ্যাকসেপ্টেড হয়, সেই ক্ষেত্রে তার অ্যাসাইলাম কেসটা তখন কি হবে? তখন কি ওইটা আপনি যদি, এটা নির্ভর করে আপনি কোন লেভেলে আছেন। যদি ইন্টারভিউ হয় নাই তখন এটা আপনি এটারও একটা প্রসিডিওর আছে, আপনি উইথড্র করতে পারেন। আর যদি আপনি কোনো অবস্থাতে রিমুভাল প্রসিডিংসে চলে যান, ডিপোর্টেশন প্রসিডিংসে যেটা, তাহলে আপ টু ইমিগ্রেন্ট পিটিশন অ্যাপ্রুভাল, এটা ইউএসসিআইএস এর জুরিসডিকশনে। কিন্তু যদি মানে এটা যখন এটা পার হয়ে যাবে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ইট বিলংস টু দ্য কোর্ট, ইউ হ্যাভ টু গো টু দ্য কোর্ট। যদি আপনার অলরেডি ডিপোর্টেশন অর্ডার থাকে তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট, বাট ইউ ক্যান মেক এ মোশন টু রিওপেন টু অ্যাডজাস্ট স্ট্যাটাস, এবং এটা কোর্টের মাধ্যমে হতে হবে, আনলেস দ্য কোর্ট টার্মিনেটস দ্য হোল প্রসিডিং অ্যান্ড রিমান্ড ইট ব্যাক টু দ্য ইউএসসিআইএস। জি, অসংখ্য ধন্যবাদ। আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, বার্জিনিয়া থেকে লিলি শেখ বলতেছি। আচ্ছা, বাংলাদেশে যে অনির্দিষ্টকালের জন্য এম্বাসি বন্ধ, এই কথাটা কি সত্যি? এটা আমি মানে এই ইনফরমেশন যদি পেয়ে থাকেন, যেটা আমিও পেয়েছি, কিন্তু এখানে আমি কোনো উকিল টুকিল হিসাবে আমি এখানে কিছু বলার কিছু পলিসির বিষয় আসলে না, পলিসি মানে জাস্ট একটু জানলেই হয় যে এখন কি খোলা আছে কিনা, মানে তারা অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রসেসিং ব্যাপারটা, ওই যে ইমিগ্রেন্ট বা নন ইমিগ্রেন্টটা, এটা আপাতত বন্ধ রেখেছিল, এটা খুলেছে কিনা এটা ওখানের ওয়েবসাইটে গেলেই বোধহয় বেশ জানা যাবে। আমি সরি, আমি জানি না। জি, আমরা একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিতে চাই। আশফাক মাহমুদ আছেন, তিনি প্রশ্ন করেছেন যে তিনি শুনেছেন ডিবি লটারিতে লোক নিবে অক্টোবর মাস থেকে, কতটা সত্যি?
মানে সেটা সত্যি হতে পারে, কিন্তু বাংলাদেশ এখন আর ওই গ্রুপের মধ্যে নেই। বাংলাদেশ এখন আর এই গ্রুপের জন্য কোয়ালিফাই না। জি, আরো একজন দর্শকের টেলিফোন নেব। দর্শক কে আছেন টেলিফোনে, নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোয়াজ্জেম, আমি ওআইসি কে বলছি। আমার স্যারের সাথে একটু কথা বলার দরকার আছে। নিশ্চয়ই, বলুন। থ্যাংক ইউ। হ্যালো দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্নটা হয়েছে যে আমার ওয়াইফ আসছিল, কত সালে আসছিল? 2001 আসছিল আমার ওয়াইফ। তখন আসার পরে আসছিল পিসিতে, অন্যের ভিসা, অন্যের পাসপোর্ট নিয়ে আসার পরে, তখন আসার পরে আমার 1 বছরের 9 মাস, 1 বছরের মাথায় আমার ছেলে হয়। হওয়ার পরে আজকে অনেকদিন হয়ে গেছে। আমরা আমাদের ওয়াইফের জন্য আমরা ওই অ্যাপ্লাই করছিলাম, হলো ওই কি অ্যাপ্লাই করছিল, এটা ছেলেদের দিয়ে অ্যাপ্লাই করছিলাম। তখন অ্যাপ্লাই করার পরে নিউ ইয়র্কের থেকে অ্যাপ্লাই করছিলাম। তখন তারা আমাদের 2টা হিয়ারিং পড়ছিল। লাস্ট হিয়ারিং এ আমাদের উকিল আসে নাই। ওইটা আসে নাই কেন বলতেছে যে আপনার এখানে কোনো ডকুমেন্টস নাই, এটা এই কাগজটা আপনার হবে না। কিন্তু আমার ছেলে মেয়ে, আমার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, আর আমার মেয়ের বয়স আজকে 21 বছর চলতেছে। তাই আমি ওই ছেলের দিয়ে অ্যাপ্লাই করছিলাম, অ্যাসাইলাম করছিলাম। তখন তারা বলতেছে যে আপনাদের এই কেসটা আপনাদের হবে না। কিন্তু আমাদেরকে 8-9 বছর, প্যান্ডামিকের অনেক আগে আমার এই কেসটা ছিল। প্যান্ডামিকের ভিতরে আমাদের হিয়ারিং ছিল লাস্ট ডেট, কিন্তু আমাদের ওই প্যান্ডামিকের জন্য বন্ধ হয়ে গেছে। পরে তখন আবার আমাদের 1 বছরের মাথায় আবার আমাদের ডেট আসছে, ফাইনাল ডেট আসছে। তখন উকিলের কাছে আমি নিউ ইয়র্কে গেলাম, ওই গ্যালন ওর কাছে। ও বলতেছে ওর বলে অসুস্থ হয়ে গেছিল। পরে ওর যে লয়ার ছিল, ওর নাম ছিল সাবমির, না জানি কি, সাবমির মনে হয়, ইন্ডিয়ান হবে। সেই শালায় আমার কাছের থেকে এতগুলা টাকা খাই, এত বছর রাইখা, ওর বিরুদ্ধে আমার অন্য লয়ার বলছিল যার নামে। দর্শক, আপনার আসলে এই মুহূর্তে আমাদের কাছে কি জানার আছে? আপনি স্পেসিফিক ভাবে প্রশ্নটি করুন। আপনার কি কেসটা হিয়ারিং কি কমপ্লিট হয়ে গেছে, না আর সামনে হিয়ারিং আছে? কেটে গেছে। খুব সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু উনি তো আসলে স্পষ্ট নয় অনেকগুলো বিষয়। হ্যাঁ, আপনি কাইন্ডলি কোন একজন লয়ারের সাথে কথা বলেন, ন্যাচারালি আমাদের সাথে কথা বলতে পারেন। তো মানে মোট কথা হচ্ছে যে এখানে যেহেতু কেটে গেছে, আমি তো আর সবকিছু জানলাম না। আপনার মানে মানে যাই হয়ে যাক পেছনে, আপনি সামনে এটা নিয়ে চিন্তা করতে পারেন। এবং শুধু অ্যাসাইলাম না, ওনাদের যা সিচুয়েশন, এবং বিশেষ করে বাচ্চাগুলো বললো যে 20-21 হয়ে যায়নি। হ্যাঁ, কিন্তু বাচ্চাদের বয়স 21 হয়ে যাওয়ার আগে আপনারা কিছু একটা করেন, মানে অ্যাসাইলাম ছাড়াও এটা বলে ক্যান্সেলেশন অফ রিমুভাল। হ্যাঁ, আপনি 10 বছরের বেশি সময় ধরে আছেন ইত্যাদি। আপনি একটু কারোর সাথে একটু কথা বলেন প্লিজ। ধন্যবাদ। কিন্তু এই জন্য বলছেন বাচ্চাদের বয়স 20-21, বাচ্চারা যদি আমেরিকান সিটিজেন হয়, যেহেতু বাচ্চার জন্ম এই দেশে, তো বাচ্চা তো আমেরিকান সিটিজেন, বাচ্চারা বাবা মায়ের জন্য অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, ওটা হচ্ছে আরেক ধরনের ব্যাপার। ওটা 21 হয়ে গেলে পারে, 21 বছর হলে পারে। কিন্তু এইখানে যে কথাটা উনি বললেন, এটা যদি বেরিয়ে যায়, যেটা বেরোবে যে ওনারা ইলিগালি এসছেন, তাহলে এই যে এন্ট্রিটা, এটা যেহেতু কোশ্চেনেবল, এখানে বসে গ্রিন কার্ড পান না। হ্যাঁ, এইগুলো একটা। আবার যদি এখানে চেষ্টাও করে, তাহলে এখানে ফ্রড ওয়েভারের একটা ব্যাপার আছে। তো সেখানে কতটুকু এটা পাবেন, কারণ এটা বেশ ডিফিকাল্ট এটা পাওয়ার ব্যাপারটা। তো সেই মোট কথা হচ্ছে ওগুলা কিভাবে ওটা ট্রাই করা যায়। আবার যদি 21 হয়ে যায়, তখন এই যে জিনিসটা এখনও যদি কোর্টে থাকে, তখন যেটাকে বলে যে ক্যান্সেলেশন অফ রিমুভাল, যে তাদের হার্ডশিপ হবে এটা দেখিয়ে গ্রিন কার্ড পাওয়া, সেই চেষ্টাটা করা যেতে পারে। তারপরে তারা যখন 21 হবে, তারা আবার চিন্তা করুন। হ্যাঁ,
আপনি অনেক টাকা খরচ করেছেন, সেটা যত টাকা লাগে আপনি দিবেন, কিন্তু কথা হচ্ছে কাজটা ঠিকমতো হলো কি না। আর যদি আপনার যেহেতু 10 বছর হয়ে গেছে, আপনি কেন ক্যান্সেলেশন অফ রিমুভালের জন্য অ্যাপ্লাই করলেন না কোর্টের মধ্যে, সেটা নিয়ে প্রশ্ন আছে। সেটা নিয়ে আপনি একটু কথা বলেন কারোর সাথে। জি, এই যে সন্তান হওয়ার বিষয়টা, এই বিষয়টা আমি একটু আনতে চাই। অনেকেই আছেন যে আমেরিকাতে এসে সন্তান জন্ম দেন, যে সন্তান হচ্ছে আমেরিকান সিটিজেন হবেন, তারপরে তারা আবার বাংলাদেশে ব্যাক করেন। এই বিষয়টাকে আসলে আমেরিকা কিংবা ইমিগ্রেশন আসলে কিভাবে দেখে? কে কি দিবে দেখলো তাতে তো কিছু যায় না। আপনার যদি আল্লাহ যদি সৃষ্টিকর্তা আপনাকে, এটা তো একটা সৌভাগ্য যে আপনার যদি বেবি হয়, এটা তো সবার হয়ও না। হ্যাঁ, রিজন থাকে অনেকের কোনো রিজন থাকে না। তারপর সুতরাং যদি বেবি হয় হবে, তারপরে তাকে দিয়ে, এবং এটা কোনো সমস্যার ব্যাপার না। কথা হচ্ছে যে তারপরে তাকে দিয়ে পিটিশন করি আপনার গ্রিন কার্ড হবে কিনা, সেটা যদি জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে 21 হতে হবে তার। হ্যাঁ, এই হচ্ছে কথাটা। ওটা যদি হয়, সেটা হচ্ছে পিটিশনটা অ্যাপ্রুভ হতে পারে। কিন্তু আবার আপনার হবে কিনা সেটার জন্য দেখতে হবে যে আপনি এখানে কিভাবে এসছেন, বা এখানে যদি এখানে ওভারস্টে করে যান, হ্যাঁ, আপনার নামে কোনো ডিপোর্টেশন অর্ডার আছে কিনা, বা আপনি এইখানে এন্ট্রিটা কিভাবে হলো, সেটার উপরে অনেক কিছু নির্ভর করবে যে আপনার মানে গ্রিন কার্ডটা হবে কিনা। কিন্তু ওনারা মানে তাহলে তো কম্বল উজাড় হয়ে যাবে। এইখানে মানে কত যে মিলিয়ন মিলিয়ন লোক এভাবে করে গ্রিন কার্ড করেছেন, তারপর সিটিজেন হয়েছেন, তারপর তাদের মানে যুগ যুগ ধরে এটা হয়ে আসতেছে। এটা তো কোনো মানে খারাপ তো অবশ্যই কিছু না। হ্যাঁ, কথাটা হচ্ছে হ্যাঁ, এটা নিয়ে মানে অনেক ধরনের মানে বিভিন্ন ধরনের মুখরোচক আলোচনা হতে পারে, কিন্তু না, এটা একটা মানে সুন্দর একটা ব্যাপার যে এটা আপনার সৌভাগ্য যে সৃষ্টিকর্তা আপনাকে, আল্লাহ তাআলা বা বিধাতা আপনাকে একটা সন্তান দিয়েছে, আপনি সন্তান ধারণ করতে পেরেছেন। এটা একটা সুন্দর ব্যাপার, অনেকের এই সৌভাগ্যটা হয় না। জি, আমি সোশ্যাল মিডিয়া থেকে একটু প্রশ্ন নিতে চাই। সালাউদ্দিন আমাদেরকে বলছেন তিনি ইউএস সিটিজেন, তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন, ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে মার্চ 2024-এ। গত 3 মাস থেকে বাংলাদেশের এম্বাসি ঠিক মতো করে ইন্টারভিউ ডেট দিচ্ছে না। CR1 IR1 ক্যাটাগরিতে অলরেডি 12 মাসের ব্যাকলগ চলছে যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে, আগে যেখানে 3 থেকে 6 মাস লাগতো। আচ্ছা, সেই ক্ষেত্রে তিনি বলছেন ইউএস স্পাউসদের কেস ফার্স্ট প্রায়োরিটি হওয়ার কথা, এত সময় কেন লাগছে ইন্টারভিউ ডেট পাওয়ার জন্য, এবং দিন দিন তো ব্যাকলগ বাড়ছে, সেই ক্ষেত্রে আসলে করণীয় কি? এটা লাগতেই পারে, এখানে কিচ্ছু করার নাই। আপনি ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছেন, ফলে ওই পর্যন্ত আপনি আপনার যা দায়িত্ব আপনি পালন করেছেন। এবং আমার মনে হয় এই প্রশ্নটা ওনার না, উনি জানেন। কিন্তু ওনার যে আত্মীয় স্বজন যারা বসে আছে, বউ দেশে কষ্ট করতেছে, একা একা বসে আছে, হয়তো মুখ গোমরা করে বসে আছে, শ্বশুর মহোদয় মন খারাপ যে তুমি কি বিয়ে দিলাম মেয়েকে, এখন তুমি নিতে পারো না, হ্যাঁ, এই সেই অবস্থা। ওনাদেরকে বোঝানোর জন্য বোধহয় এই প্রশ্নটা করা হয়েছে। এটা আপনার একার এই অবস্থাটা না, আমি সত্যি দুঃখিত যে আপনার এরকম অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আপনি বেগম সাহেবকে আনতে পারতেছেন না, একটু যাবে টাইম স্কোয়ার দেখবে ইত্যাদি, হ্যাঁ, পিঠা টিটা খাবে। তো কিন্তু এরকম বহু লোকের এই সেম অবস্থা, শুধু আপনার না, একটু ধৈর্য ধরতে হবে। মানে এটা ধৈর্য ধরার কিছু না, এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। আপনার বিয়ে করছেন, আপনার বউ সহ একসাথে থাকবেন, আপনার সমস্ত কিছু কোয়ালিফাইড, আপনি এর থেকে কাছের আর মানে ভিসা হওয়ার কিছু নাই। এটা আপনি ঠিকই বলেছেন যে শুধু ইউএস সিটিজেন বলেন না, উনি আপনার স্পাউস, বাবা মাও না, মানে না, আপনি বউ সহ জামাই সহ থাকবেন, দুজনে মানে কাজ টাজ করবেন এবং একসাথে থাকবেন, সেইখানে পর্যন্ত। কিন্তু এটা সবারই হচ্ছে। সুতরাং আপনি মানে অবশ্যই এটা দুঃখের, কিন্তু কিছু করার নেই। জি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। একটা শেষ প্রশ্ন নিব ছোট্ট করে। এমডি হৃদয় তিনি বলছেন তার ওয়াইফ এখানে স্টুডেন্ট হিসেবে এসেছেন এবং মানে স্টাডি ডিসকন্টিনিউ করেছে আসার পরপরই। ক্যান গ্রিন কার্ড হোল্ডার ম্যারি হার অ্যান্ড অ্যাডজাস্ট হার স্ট্যাটাস? আচ্ছা, তার ওয়াইফ এসেছেন, আবার বলছেন যে তার ওয়াইফ কোনো গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করতে পারবে না। এই ধরনের ঘটনাগুলো আসলে, হ্যাঁ, ওনার কাজ হবে একবার বৃত্তি পরীক্ষার মতো পড়ে হইলো তাড়াতাড়ি সিটিজেন হওয়া। যদি হয়ে যায়, দ্য ওয়াইফ ক্যান জাস্ট ওয়াক উইথ এ গ্রিন কার্ড, মানে ওই যে মানে বাকি সব ঠিক থাকবে। না না, উনি কাজের কথা বলছেন না, উনি বলছেন ওনার ওয়াইফ এখানে। আমি ওয়ার্ক বলছি, ওয়ার্ক না। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি উনি যখন সিটিজেন হয়ে যাবে, যেটা আমি এর আগে এই কথাটা বলেছি, উনি যখন সিটিজেন হয়ে যাবে আর ওয়াইফ ডিসকন্টিনিউ করলো, উনি এখানে লিগ্যাল ভিসা নিয়ে আসছেন, তো ফলে
উনি যদিও এখানে আনডকুমেন্টেড হয়ে গেছেন, কিন্তু যদি ওনার মানে স্পাউস যদি গ্রিন কার্ড ওনার না কিন্তু সিটিজেন হন, তাইলে শি হ্যাজ নো প্রবলেম, ইউ ক্যান অ্যাপ্লাই, মানে ইউ ক্যান পিটিশন ফর I-130, শি ক্যান অ্যাপ্লাই ফর 485, এগুলো সব একসাথে হবে, করে ফাইল করবেন, 1 বছরের মধ্যে শি উইল ওয়ার্ক উইথ দ্য গ্রিন কার্ড। জি, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।